প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লোকসঙ্গীত শিল্পী পলাশ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি। গামছা পলাশকে পেয়ে খুবই ভালো লাগছে। ওয়াসিম কবির পলাশ থেকে কি করে গামছা পলাশ হলো? এই নামটার সাথে আসলে বারবারই আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় সব জায়গাতে। হ্যাঁ, অন্তত 200 বার সম্মুখীন হয়েছি এটার। তো আবারও বলছি যে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ডিপার্টমেন্ট অফ থিয়েটার অ্যান্ড মিউজিকে, হ্যাঁ, তখন চারুকলা, নাট্যকলা সব আমাদের বন্ধু বান্ধব সবাই কলাভিত্তিক যে বন্ধু বান্ধবগুলো সব আমাদের একটা সার্কেল থাকে ছিল। রাকসু বলেন, তারপরে আমাদের চর্চা কেন্দ্রগুলোতে সাংস্কৃতিক চর্চার যে একটা, তো ওখানে দেখবেন সবাই যারা চালুকলায় পড়ি, আমরা নাট্যকলায়, আমাদের ড্রেস আপ গেটআপটা একটু আলাদা। অনেক সময় হুট করে আমরা আনমনাভাবেই একটা গামছা কেটে ফতুয়া বানিয়ে ফেলেছি, কিংবা গ্রামীণ চেকের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে ফেলেছি। এইভাবে আমরা যারা আমাদের ক্রিয়েটিভ মানে ইয়ের সেক্টরে যারা, ঢাকা ছবিরাটাও দেখেছি আমরা তখন থেকে। তো এভাবে আমি চিন্তা করলাম যে আমি তো লোকগান যেহেতু আমি ক্যারি করছি, আমার অ্যাম্বিশন হচ্ছে ফোকটাকে মানে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য, তা আমি একটা লোকাঙ্গিক আমার একটা গেটআপ তৈরি করবো। আচ্ছা, আমি যেখানে গান গাইতে উঠবো অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ সিঙ্গার হিসেবে, আমি যাতে আমাকে বুঝতে পারে যে আমি লোকগায়ক। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে লোকাঙ্গিকের মধ্যে লোক পোশাক যদি আমি, অনেকেই পড়তেছে ফতুয়া, গামছার ফতুয়া পড়তেছে, গ্রামীণ চেক ফতুয়া পড়তেছে, আমি গামছাটাকে বাঁধবো মাথায়। আচ্ছা, তো বাঁধার জন্য চিন্তা করলাম যে পাগড়ির মতো করে গামছাটা বাঁধবো। এই যে গামছা বেঁধে যে আমার একটা চলাফেরা শুরু হলো, প্রথম একক অ্যালবাম আসলো, তখন ওখানে নাম দেওয়ার চেষ্টা করা হলো যে গামছা পলাশ। কেন? বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে গামছা পলাশ আসে 3-4টা। হ্যাঁ হ্যাঁ, আমারটা আলাদা করার জন্য ওখানে সবাই পলাশের সাথে গামছা জুড়ে দেওয়া হলো। না, এটা অ্যালবামে দিয়ে না, এমনি নাম ডাকতে থাকেন। এই ডাকতে ডাকতে কোন পলাশ, গামছা পলাশ, আজকে কার শো, গামছা পলাশের শো, এই সার্কেলে হতে 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 এটা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে আপনার ওয়াসিম কবির যে নামটা, সেটাই অনেকটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এটা যদি কোনো প্রোগ্রামে বলে তাহলে আমাকে নেবে না কেউ, যে এটা আবার কোন ওয়াসিম কবি, কোন শিল্পী। আচ্ছা, বর্তমান সময়টা কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যস্ততা, নিজেরই আমার ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল, এবং পাশাপাশি যে কন্টেন্ট প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথেই আমার কাজ চলছে বড় বড় জায়গাতে। এই তো ভালো আছে। মৌলিক গান হচ্ছে এখন, অনেক মৌলিক গান হচ্ছে। গত ঈদে তো বেশ কিছু কাজ হয়েছে আপনার, সবগুলো কি আপনার ইউটিউব চ্যানেলে? না, আমার ইউটিউব চ্যানেলে একটা করেছি, বাকি 3টে ইউটিউব চ্যানেলে মনে হয় আমার মৌলিক গান গিয়েছে 3টা। কেমন রেসপন্স পাচ্ছেন? লোকগানের প্রতি এখন মানুষের যে একটা আগ্রহ, সেটা কেমন? আগ্রহটা, আমি এখন একটা কথা বলি, সেটা হলো যে অনেক বড় বড় কোম্পানিগুলো এখন আসছে এই ইয়েতে, অডিও ইন্ডাস্ট্রি চলে যাওয়ার পরে যখন ভিজুয়াল আসছে, ইউটিউব বেস যখন কন্টেন্ট বেস আসছে, অনেক অনেক বড় বড় কোম্পানিগুলো এখন লগ্নি করছে। যার কারণে এই মানে গানের রেসে এখন আমাদেরকেও, আমরা যে প্রতিষ্ঠানগুলোতে গান করছি, আমাদেরকেও চিন্তা করতে হবে যে প্রতিষ্ঠানগুলো কোন জায়গাতে, এবং নট অনলি অডিও, ভিজুয়ালের দিক থেকেও সেটাকে আমরা ইয়ে করতে হবে। এখন ভিজুয়ালটা এখন একটা অনেক বড় আর্টের জায়গায় চলে আসছে, যে গানটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করবো। আমি সুন্দর একটি গান করলাম, দাঁড়াইলাম, হাত পা নাড়াইলাম, এটা হলো না, এটা হচ্ছে না। উপস্থাপনের আঙ্গিকটাও একটা বিষয়। উপস্থাপনের আঙ্গিক বলেন, ভিজুয়ালের ক্যাটাগরি বলেন, সব দিক থেকে এখন রুচিশীল শ্রোতা তৈরি হয়েছে আমাদের। গান তো মনের কথা বলে, একই সাথে আপনার গানগুলো শেকড়ের কথা বলে, মানে আপনি তো লোকগান গান, তো সেই জায়গা থেকে আসলে এই যে শেকড়ের কথা বলার যে চেষ্টা করাটা, এই ক্ষেত্রে আসলে আপনার গানের নির্বাচনটা কেমন থাকে, বা কোন বিষয়টাকে সাধারণত প্রাধান্য দিয়ে আপনি গানগুলোকে করে থাকেন? দেখেন, লোকসঙ্গীত বলতে হচ্ছে আমাদের সাধারণ বাঙালিয়ানার মনের একদম মানে হৃদয় নিংড়ানো সকল মানে কথা, যে কথাগুলো আমরা আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বিষাদ সব কিছুতে বের হয়, প্রকাশ করি আমরা আমাদের অঙ্গভঙ্গিতে, চোখের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে। এই ডুকরে ওটা যে ভাবটা, যে মানুষ কষ্ট পাইলেও ডুকরে ওঠে, আনন্দ অনেক সময় ডুকরে ওঠে, যে কি হইলো আমার, কি আনন্দ, আবার কষ্ট পাইলে আমি মানে কি হলো আমার, একটা মানে এই দুইটা ব্যাপারই গানের মধ্যে অঙ্গাঙ্গভাবে জড়িত লোকগানের সাথে। একজন কৃষক ঝরঝর করে ঘামে ঝরতেছে, মাঠে কাজ করতেছে, রোদে পুড়তেছে, হ্যাঁ, এই যে গরম গেল, দেখছেন, আমি একটা দৃশ্য দেখেছি একদিন, যে গরমে কৃষক কাজ করতে পারতেছে না, পিঠে পিছনে কাদা লেপে দিয়েছে, এই কাদাটা শুকিয়ে আবার কাদাটা উঠে যাচ্ছে, এত কষ্টের মধ্যে তারা কিন্তু গান গায়। কোন গান গায়? এই লোকগান গায়, ঠিক আছে, গলা ছেড়ে প্রভাবিত করে এই গানগুলো আমাদের। এই গানটা তাদের ক্লান্তি দূর করে, মনের সকল কষ্ট দূর করে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এসে সন্ধ্যার সময় গানের আসরে বসে ঘুমানোর আগে সেই চর্চাটা এখনো আছে বাংলাদেশে, যার কারণে লোকগান টিকে আছে। এটা থেকে নিংড়ানো ভালোবাসা হচ্ছে লোকগান। আমি এটাই চেষ্টা করি যে ওখান থেকে তুলে আনা কিছু গান গাইতে।
কিন্তু লোকগানে তো একটা নির্দিষ্ট প্যাটার্নের সুর আছে, হ্যাঁ নিশ্চয়ই, এবং নির্দিষ্ট প্যাটার্নের কিছু, হ্যাঁ, তো সেই বিষয়গুলো মানে আপনি আসলে কিভাবে করে আপনার গানে নিয়ে আসেন, বা সুরের কথা যদি বলি বা লিরিকের কথা যদি বলি? এটা বেসিক্যালি বলার কথা হচ্ছে যে যত তাড়াতাড়ি প্রকৃতি চেঞ্জ হচ্ছে, লোকগান কিন্তু তত তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। লোকগান প্রকৃতির সাথে জড়িত, ইট পাথরে না। আপনি লোকগান যদি সবুজিত বিস্তৃত অঞ্চলের দিকে না তাকান, ভরা নদী, ভরা বিল, খালের দিকে না তাকান, কাদামাটির দিকে না তাকান, এই অবয়ব আপনার মধ্যে আসবে না, এই সুরটাও আসবে না। তো আপনাকে ওই দিক থেকে ওই রসদটা সংগ্রহ করতে হবে। আমি যেটাই করি, আমি গ্রামে যাই 15 দিন পর পরে। গ্রামে গিয়ে আমার ধান ক্ষেত আছে, আমার পুকুর আছে, আমার বিস্তৃত একটা জায়গা আছে, ওখানে বসে আমি গলা ছেড়ে এই দোতারা একতারা বন্ধু বান্ধব মিলে, ভাই বোন মিলে গান করি। সুর করা হয় তখন? আচ্ছা। আমি এবার গিয়ে ওই যে ধান ক্ষেত, আমাদের জ্যৈষ্ঠ মাসে ধান লাগানো হয়েছে, একটা ডিপ টিউবওয়েলের পাকা জায়গায় বসে আমরা মজমা পাখি গান করেছি। তার মানে লোকগান করতে হলে প্রকৃতির সংস্পর্শে থাকাটা ভীষণ রকম জরুরি। প্রকৃতির গন্ধ না হলে লোকগান হবে না, কখনোই সম্ভব না। ভাই অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, এখন একটা গান শুনতে চাইবো। যেহেতু দুপুর, হ্যাঁ, যেহেতু দুপুর, আমার একটা মৌলিক গান আছে, গানের কথা এবং জাকির হোসেন রাজু, এই উদাস দুপুর বেলা সখী। বাহ, চমৎকার, শুনি। এই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমাহে মন চাইছে। এই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমাহে মন চাইছে। ও কি দেখতে তোমাহে মন চাইছে। আর একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। আর একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, আর শক্ত করে ধরিও হাত চাইরা যাইবার ভয়ে, দেখতে তোমাহে মন চাইছে। ও কি দেখতে তোমাহে মন চাইছে। ও কি দেখতে তোমাহে মন চাইছে। কি সহজ সরল ভাষায় মনের কথাগুলোর বহিঃপ্রকাশ, অসম্ভব সুন্দর। উদাস দুপুর বেলা একটু ইমাজিন করেন, দেখেন যে দুপুরে কোন কোন রোদ, নদীর ঘাটে একটা বটগাছের নিচে বসে বাঁশি বাজিয়ে গানটা গাচ্ছি, একজনকে আহ্বান করতেছি। এই প্রকৃতি, এই সৌন্দর্য আর কোথাও নাই। একদম একদম। ভাইয়া সম্প্রতি তো একটি চলচ্চিত্রের কাজ করেন আপনি, ময়ূরাক্ষী, একটু শুনি যে কিভাবে আসলে। হ্যাঁ, এটার ইয়ে চলছে। আমার বন্ধু রশিদ পালাশ, ও আমাকে ফোন দিয়ে বলল যে আমার একটা গানের ক্ষেত্রে এই গানটা লাগবে, সিনেমার ক্ষেত্রে, তো তুই গানটা করে দে। এটা কি লোকগান? হ্যাঁ, আচ্ছা, লোকগান। গানটা আপাতত এখন গাওয়া যাচ্ছে না, যেহেতু এখনো ইয়ে হয়নি, মানে রিলিজ হচ্ছে না। ঈদে তো এটা রিলিজ হওয়ার কথা। হ্যাঁ, ঈদে রিলিজ হবে এটা। হ্যাঁ, তো ট্রেডিশনাল লোকগান। তো এই গানটা সংযোজিত হচ্ছে সিনেমাতে। এর আগে আমি বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছি। লোকগানের সিনেমা যেগুলোতে, এখন তো লোকগানের অনেক সুন্দর সুন্দর ভার্স চলে আসতেছে সিনেমাতে। আমি যেটা বললাম যে ভিজুয়াল সাথে সাথে অনেক সুন্দর সঙ্গীত আয়োজন হচ্ছে লোকগানে। বাংলাদেশে অনেক বড় বড় সঙ্গীত পরিচালক এখনকার সময় যারা সাউন্ড এবং মিউজিক নিয়ে কাজ করছে, আমি তাদেরকে সবসময় স্যালুট জানাই যে তারা লোকগানকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আসলে এটাই উচিত। আমাদের বাঙালিয়ানা হিসেবে আমরা পাশ্চাত্য সংস্কৃতির দিকে না তাকিয়ে, আমাদের দেশে অনেক সম্পদ আছে, এই সম্পদগুলোকে আমরা যদি একদম খনি থেকে তুলে এনে এটা পলিশ করে প্রেজেন্ট করি, তাহলে মনে হয় যে
বিশ্ব দরবারে আমাদেরটাই সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যখন আপনি লোকগান করছেন মৌলিক গানের ক্ষেত্রে তো বিষয়টা একেবারে আলাদা, কিন্তু যখন চলচ্চিত্রের জন্য গান করছেন তখন কি লোকগানের যে একটা উপস্থাপন বা সেই ঢং বা সেই আদলটা কি পরিবর্তন হয় কোনোভাবে? পরিবর্তন বলতে কি যে চলচ্চিত্রের ম্যাক্সিমাম গানগুলো হয় হচ্ছে মানে কি বলবো ফিলার এসে, মানে গানটা দেখবে মানুষ ফিল করবে, দৃশ্যপট দেখবে, হ্যাঁ একটা এনভায়রনমেন্টাল একটা ব্যাপার থাকে ওখানে, এবং গল্পের সাথে সমন্বয়ের যে বিষয়টা থাকে, গল্পের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে। সেক্ষেত্রে অনেক সময় হয় যে দেখা যাচ্ছে গানটা বৈতালিক টাইপের কিছু একটা হয়, আবার অনেক সময় গানটা দেখা যাচ্ছে যে একদম রুরাল যে ভার্সনটা সেটা ক্রিয়েট করিয়ে করা হয়। আমাদের দেশে ফিউশনের নামে এখনো কনফিউশন হচ্ছে না তা না, হচ্ছে। অনেকেই ফিউশন বলে লোকগান চালিয়ে দিচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে তাতে দর্শক শ্রোতারা। কিন্তু ম্যাক্সিমাম এখন যে গানগুলো বিভিন্ন সিনেমাতে যাচ্ছে এবং বিভিন্ন চলচ্চিত্রে সংযোজিত হচ্ছে দেশীয় এবং পুরনো কিছু কাহিনী নিয়ে, যেমন পদ্মপুরাণ হলো, মনপুরা হইল, তারপরে হাওয়া হইল, সবগুলোতে যে গানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু তাদের মান হারাচ্ছে না, মান বাড়াচ্ছে। আচ্ছা, এই গানগুলো মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লেখকের কাছে মানে অযত্ন অবহেলায় পড়েছিল, কেউ মানে এদিকে তাকায় নাই। কিন্তু এখন যখন গানগুলো একটা মানে বড় একটা সিনেমায় সুন্দর একটা গল্পে সংযোজিত হচ্ছে, গানগুলো তাদের প্রাণ ফিরে পাচ্ছে আরো 10 যুগের। এই গানগুলো আরো 10 যুগ এভাবে বেঁচে থাকবে, এটা আমি আশা করি, এটা আমি এক্সপেক্ট করি। এবং নতুনরাও শুনছে তখন সেই গানগুলো। নিশ্চয়ই নতুন না, মানে কি ইয়াং জেনারেশন তো আগে একসময় আমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে নিয়ে আসে 2005-এর আগে, 2000 সালের পর থেকে বিংশ শতাব্দীর শুরু থেকে এই মানে 1, 2, 3 এই সময়টা হিন্দি গানের একটা জয়জয়কার ছিল, পাশ্চাত্য গানের। যেখানেই যাই বাজুক সেখানে হিন্দি গান বাজছে, ডিজে গান বাজছে। লোকগানের এই সময়টা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আছে, এই 5 থেকে শুরু করে এখন 24, 19 বছর, 18 বছরে দেড় যুগে যে পরিবর্তনটা হয়েছে, আমি আশা করি দেড় যুগ না আরো মানে 10 যুগ থাকবে আরো। অবশ্যই আপনি পুরনো কথা বলছিলেন, 2005-এর কথা, 2006-এর কথা মনে পড়ে গেল যখন আপনি ক্লোজ আপ ওয়ানে এসেছিলেন, টপ 10-এ ছিলেন। সেই সময়টার কথাগুলো কি খুব মনে পড়ে? আজকে আমি মেকআপ রুমে এসে আমি বললাম যে আমার পুরনো মানুষের সাথে বললাম যে ভাই এখানে আসলে নস্টালজিক লাগে, নস্টালজিক হয়ে যায়, আপন জায়গায় গা শিউরে ওঠে যে আরে কই ছিলাম, মানে 2006 সালে কিভাবে এখানে থাকছি, মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এনটিভির প্রতি। ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ, নিচে আসলেই এই কারণ বাজার মোড়ে এই বিল্ডিং এর সামনে আসলেই যে কোনো কাজে আসলেই কত স্মৃতি চলে যায়। একদম না এমন হচ্ছে যে খুব বকা খেয়েছেন জাজেসদের কাছ থেকে কিংবা যারা সেই সময় আপনার? না আমি বকা খাই নাই, কিন্তু অনেক বেশি মানে টেনশনে ফেলতো যে তুমি তো এই মুহূর্তে আমাদের কাছ থেকে পরবর্তী রাউন্ডে বলতে বলতে মনে করেন মানে বুক ধরপড়া কিছু মানে মিউজিক দিত, তখন অবস্থা মনে স্ট্রোক হয়ে যেত। মানে সেই সময় এখন যদি এখন যে মানুষের স্ট্রোকের হার, ওখানে ওই সেই সময় যদি থাকতো একদম স্ট্রোক করে ফেলতাম। তো হুট করে বলতেছে তুমি সামনের রাউন্ডে যাচ্ছ, তখন যে একটা মানে ফিল, একটা আনন্দ, এই আনন্দের সাথে আরো একটি গানে চলে যাই আমরা। হ্যাঁ, একটি গান শুনতে চাই, এই আনন্দ থেকে আরো একটি গান শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, তাহলে পুরনো কথা যখন হলো, আমার ক্লোজ আপের যখন টপ 10-এ আসলাম আমি, অ্যামাজন ক্লাবে আমাদের সেই রাউন্ডটা হচ্ছিল, বিশ্বজিৎ স্যার উনি তখন কানাডায় চলে গেলেন, পার্থদা বসলো আমাদের ইয়েতে, তখন আমি একটা গান গিয়েছিলাম, এই গানটি গাচ্ছি, যে গানটি গিয়ে টপ 10 আসছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই কো দইরার পাড়ি,
তুমি সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তো মানে গানগুলো যতবারই শোনা হয় না কেন একই রকমই না একটা রেশ থাকে, এটা কখনো কমে না। এই তো প্রকৃতি, এটাই প্রকৃতির শক্তি একদম। আচ্ছা, এখন তো আপনার নিজের জন্য ছাড়াও অন্য কারোর গানের জন্য সুর করা হচ্ছে, তো নতুনদের সাথে কাজ করতে কেমন লাগছে? নতুনরা অনেকে আসছে, যারা অনেকে চর্চা করে আসছে। আগে যেটা হইতো অনেক বড় স্টুডিও ফ্লোর, সব গুণীজন শিল্পীরা কলাকুশলীরা একসাথে বসে গান শুনতো এবং ওখানে গান তৈরি হতো। এখন কিন্তু গ্রুপ ওয়ার্ক নাই। আমি টিউন করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ওই টিউনটা শুনে একজন কম্পোজার কম্পোজ করছে ওনার মতো করে, আমাকে ডাকে না কিংবা আমাকে যাওয়ার যে দরকার আছে এরকম অনেকে মনে করে না। আচ্ছা, আবার ওই গানটা কম্পোজিশন হয়ে কোম্পানি শিল্পীকৃতি গাওয়ায় ছেড়ে দিয়েছে, সেখানে আমার তো বাধ্যবাধকতা নেই যে আমি গানটাকে এইভাবে গাওয়াবো কিংবা এইভাবে মিউজিক করলে আমার টিউন করার জায়গাতে কোন ইনস্ট্রুমেন্ট সঙ্গত হবে। এই টিমওয়ার্কটা যদি হয় তাহলে আরো ভালো কিছু করা সম্ভব। অনেক জায়গায় এখন ভালো টিমওয়ার্ক হচ্ছে, এই টিমওয়ার্ক হচ্ছে, ব্যান্ড ওয়াইজ হচ্ছে, অনেক টিমওয়ার্ক কাজ হচ্ছে, অ্যাকোস্টিক ভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে। কিছুদিন আগে লুপসের অনেক ভালো বেশি ব্যবহার ছিল, কিন্তু সবাই মিলে একসাথে বসে আসলে কাজ করার যে একটা বিষয়, 10টা মাথা থেকে 10টা যখন জিনিস বের হবে। আমি একটা ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারি, আমি তো বাঁশি বাজাইতে পারি না, আমি বাঁশির ফিলটা কি করে বুঝবো একজন বংশীবাদক যদি না থাকে? ওই বংশীবাদক ওখানে বসবে, অনেক রকম বাধা বিপত্তি, তারপরও কিন্তু ভাইয়া বলা যেতে পারে যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা আসলে অনেক কিছু সামলে আজকে এই পর্যায়ে এসেছে। এটা আমাদের ব্লেসিং, একদম আমাদের ব্লেসিং। হ্যাঁ, একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো আমরা। আরো একটি গান সদ্যপ্রয়াত একজন গীতিকবি, আমার ছোট ভাই, কাছের আদরের, এনটিভিতে ওর প্রথম টেলিভিশন প্রোগ্রাম ছিল এরকমই কোন একটা প্রোগ্রামে, শুভ সন্ধ্যা মনে হয়, পাগল হাসান, মতিউর রহমান হাসান, অনেক খুনি একজন গীতিকবি, সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওর গানটি গিয়ে আমি শেষ করছি, গানটির নাম হলো নিমন্ত্রণ। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাই মনেরই মতন, তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাই মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাই মনেরই মতন। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাই মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর, শুয়াইয়া করমু রে বন্ধু জনমের আদর। আরে অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর, শুয়াইয়া করমু রে বন্ধু জনমের আদর। এক ধিয়ানে চাইয়া রইমু, এক ধিয়ানে চাইয়া রইমু, দেখমু তোমার চাঁদ বদন, আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও
ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাইমু মনেরই মতন। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, গান শুনাইমু মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের আয়োজনে সে সময় দেওয়ার জন্য, এত চমৎকার একটা আড্ডা দেওয়ার জন্য এবং একই সাথে গান শোনাবার জন্য। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং ধন্যবাদ আজকে দুপুরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে ডাকার জন্য এনটিভিকে ধন্যবাদ। সব সময় পাশে আছি, পাশে থাকবো, লোকগানের সাথেই থাকবো ইনশাআল্লাহ। শুভকামনা রইল।